নাবিনা ধরেন। আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 13। ওকে। চ্যাপ্টার 8 থেকে আসলে যে আলোর যে রিফ্লেকশন যে চ্যাপ্টারটা আছে, ওইটা থেকে যদি মেইনলি আসে, যদি ইম্পর্টেন্ট বলি আর কি, তাইলে ওইগুলো আসবে হচ্ছে মানে ফোকাসের মধ্যে রাখলে কি হবে, ফোকাসের বাইরে রাখলে কি হবে, তারপর কেন্দ্রের মধ্যে রাখলে কি হবে, ওইরকম আর কি, যে প্রতিবিম্বের প্রকৃতি, ওইটা আসবে। ম্যাক্সিমাম তো 2 মার্কের জন্য আসে। তাহলে বলবে যে এরকম, অথবা এম এর মান কি হবে, বিবর্ধন হবে কি হবে না, বা বাস্তব বিম্ব হবে কি হবে না, অবাস্তব বিম্ব হবে কি হবে না, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে তো ম্যাক্সিমাম অনেক চ্যাপ্টারে কোয়েশ্চেন আসবেই না। ঠিক আছে। আর কয়েকটা চ্যাপ্টার আছে যে 2-3টা করে, 2টা করে কোয়েশ্চেন আসতে পারে। যদি আসে তাহলে এই এই টাইপের আসবে। আর চ্যাপ্টার 13 যে আছে, এইটা হচ্ছে কি ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আসলে মানে হিসাবে যদি ধরি, ওইটাতে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যদি আমি টার্ম বলি, তাহলে অর্ধায়ু টার্মটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যালি। ঠিক আছে। আর বাকি যে চ্যাপ্টার, মানে বাকি যে কনসেপ্ট গুলো আছে, যেমন হচ্ছে ডায়োড আছে, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে ট্রানজিস্টর আছে। এখন যদি আমি ডায়োডের কথা যদি বলি, ডায়োড সুইচ হিসেবে ইউজ করা যায় ডায়োডকে। আমরা জেনারেলি যে সুইচ গুলো ইউজ করি, যে চ্যাপ্টার 10-এ যে আমরা সুইচ ইউজ করছি, ওই জায়গায় যদি আমি ডায়োড বসিয়ে দিই, ডায়োডকে আমরা সুইচ, যেমন আমরা ওই জায়গায় কি করতাম, সুইচকে আমরা ওপেন করতাম, আবার সুইচকে কি করতাম, কানেক্ট করতাম। সেম ডায়োডও সেম হিসেবে কাজ করা যায়। ঠিক আছে। আর ট্রানজিস্টর যদি আমি বলি, ট্রানজিস্টর হইছে এমপ্লিফাই করবে। এমপ্লিফাই বলতে কি, যখন আমরা এসি সিগন্যাল দিব, ওই এসি সিগন্যালকে সে, মনে করো এসি সিগন্যালের যে আমাদের কি বলে এটাকে, তরঙ্গ দৈর্ঘ্য যে আছে, তরঙ্গ দৈর্ঘ্য না, বিস্তারটা এমপ্লিটিউড, এই এমপ্লিটিউডটাকে মনে করো সে বাড়িয়ে দিবে। মনে করো এমপ্লিটিউড আছে 5 মিটার, ও করবে হইছে মনে করো 10 মিটার, এমপ্লিটিউডটাকে সে বাড়িয়ে দিবে। এটা হচ্ছে ট্রানজিস্টরের কাজ। এখান থেকে আসলে যে অবজেক্টিভ আসে, একটা আসতে পারে বা দুইটা আসতে পারে, মানে ম্যাথমেটিক্যাল তো এখানে আসার এত কিছু নাই। আর এখানে যে চ্যাপ্টার গুলো আছে, এইচএসসি তে তোমরা পড়বা কিছু, ডায়োড সম্পর্কে কিছু পড়বা, ট্রানজিস্টর সম্পর্কে পড়বা। তারপর যখন ইউনিভার্সিটি উঠবা, তখন তো এক একটা সেমিস্টার আছে ডায়োডের উপর, ট্রানজিস্টরের উপরে। শুধুমাত্র ডায়োডের উপর একটা সেমিস্টার যাবে, ট্রানজিস্টরের উপর একটা সেমিস্টার যাবে। আর চ্যাপ্টার 8 থেকে যদি আমি বলি, এখান থেকে ইম্পর্টেন্ট হয়েছে কি, এই তোমাদের প্রতিবিম্বের আকৃতি কি হবে, বাস্তব হবে কি না অবাস্তব হবে, এগুলা। আর যে ম্যাথমেটিক্স আসে, তাহলে শুধুমাত্র 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য যেগুলো আসার কথা, এগুলো আসবে। আমাদের সময় মনে হয় এই চ্যাপ্টার থেকে আসেই নেই কোয়েশ্চন। এই তো চাপ, ওই আলোর প্রতিফলন থেকে দিবে, নয় প্রতিসরণ থেকে দিবে, যে কোনো একটা দিকে দিবে। আচ্ছা, একটু ওয়েট করো। হুম। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? জি ভাইয়া। আচ্ছা, যেমন ধরো এখানে আমি কি বলছি, যদি কোয়েশনটা যদি বলি, যেগুলো তুমি এসএসসি তে করে আসছো, আসলে মনে করো ফিজিক্সের মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে পেছানো যায়, বা কয়েকটা চ্যাপ্টার আছে ওখান থেকে এত পেছানো যায় না। কারণ মনে করো চ্যাপ্টার 2, 3, 4, 5, এগুলা থেকে তুমি ইচ্ছা মতো কোয়েশন করতে পারবা। আর এগুলা থেকে এত কোয়েশন করা যায় না কেন? বাংলাদেশে এত এত নিয়ে গবেষণা হয় না এগুলা নিয়ে। আর এগুলো অনেক নতুন টপিক, মানে আগের থেকে অনেক নতুন, এত পেছানো কোয়েশন আসে না কখনো। তোমরা যেগুলো এসএসসি তে করে আসছো এগুলাই।
যেমন মনে করো আমি এখানে দুইটা কোয়েশ্চন দিছি, প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি প্রপার্টি কি হবে, ঠিক আছে। এখন কথা হয়েছে তোমাদের যদি কোয়েশ্চনে আসে যে কোনো একটা বলবে, হয় প্রতিবিম্ব যে কোনো একটা জিনিস জানতে চাইবে, কারণ 2 মার্কের যেহেতু কোয়েশ্চন, এত বড় জিনিস জানতে চাইবে না। আমি তোমরা পারতেছো কিনা ওইটার জন্য আমি বড় কোয়েশ্চন দিছি, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বা কারো কনসেপ্টে কোনো প্রবলেম আছে কিনা ওইটা জানার জন্য। আচ্ছা, এখানে আমি কি বলছি, একটা অবতল দর্পণের ক্ষেত্রে তার বক্রতা যে ব্যাসার্ধ আছে 40 সেন্টিমিটার, মেরু হতে 10 সেন্টিমিটার সামনে বস্তু রাখা হলো, বস্তুর উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, বলছে প্রতিবিম্বের আকৃতি ও প্রকৃতি কি হবে, ঠিক আছে। এখানের মধ্যে চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে তোমরা তো ক্যালকুলেশন করে ভিআরএম এর মানটা বের করবা। বের করার পরে তোমরা চেটে আমাকে বলতে হবে, যারা যারা পারো আর কি, এটা প্রতিবিম্বের সাইজ এবং প্রপার্টিটা কি হবে এটা তোমাদের বলা লাগবে। আমি ফুল কোয়েশন দিতেছি, তোমরা আর এইটার আনসার করো, ঠিক আছে। ফুল কোয়েশন, আচ্ছা দাঁড়াও, ওদের সময় ভুল দিয়ে দিছে। উম, হ্যাঁ তোমরা ফুল কোয়েশন আমি দিয়ে দিছি, তোমরা আনসার করো। এখানে কিন্তু প্লাস মাইনাসের জিনিসটা ভালো করে দেখো। টাইম নিয়ে কোনো প্রবলেম না, কারণ এই চ্যাপ্টারে আর এত ডিফারেন্ট টাইপের ম্যাথ নেই, দুইটা এই এক টাইপের ম্যাথই আছে। ভুল তো লঞ্চ হয়ে গেছে মেবি। হ্যাঁ, তোমরা কি পুল পাও নাই কেউ? আচ্ছা, ভিআরএম এর যে মানটা বের হয় ওইটা অনুযায়ী হচ্ছে পুল অ্যান্সার করো, আর প্রকৃতিটা কি হবে ওইটা তোমরা। আচ্ছা, কেউ যদি পুল না দেখতে পাও তাহলে তুমি পার্সোনালি আমাকে মেসেজ দিয়ে দাও, সমস্যা নাই অপশনটা।
টাইম লিমিট তো দিব, তোমরা তো আনসার করো আগে কয়েকজন। যখন যেগুলা দেখবো যে তাড়াতাড়ি আনসার করতেছো ওইটার জন্য তো আমি, যখন যদি তোমরা দেখি 5 জন আনসার করছো বাকি কেউ করো নাই, মিনিমাম তো 50% আনসার করা লাগবে, তারপর না বলবো যে না। মনে করো তোমরা 50% 3 মিনিটের ভিতরে আনসার করে দিছো, তো আমি বলবো যে 4 মিনিট বা 4.5 মিনিট। যেমন এটাতে এখনো কেউ আনসার করো নাই। এটা তো এত লেট লাগার কথা না, কেউ এখনো আনসার করতে পারো নাই পুলে। 2 জন শুধু আমাকে বলছো হচ্ছে মানে প্রকৃতির সাইজটা। পুলে তো আনসার দেখতেছি না কেন তাইলে আমি? উম, result, আচ্ছা, তাহলে এটা তো দেখে ফেলছি। আচ্ছা, তোমাদের একটা পুল দিছি বুঝতে পারছো, এখন আরেকটা পুল লঞ্চ করছি। এখন তোমরা এমনিতে চয়েস করো তো। পুলে প্রবলেম করতেছে কোনো বুঝলাম না। একটু ওয়েট করো তো। পুলে কি প্রবলেম করতেছে বুঝতে পারতেছি না। ভাইয়া, পুলের সমস্যাগুলো আমরা ডিরেক্ট মেসেজ দিই। আচ্ছা, তোমরা অনেকে তো ডিরেক্ট মেসেজ দিছো। আচ্ছা, তাইলে আমি এটা
আর তোমরা তাইলে আমাকে অপশনগুলো আর ডিরেক্ট মেসেজে বলে দাও, দেখি আমি অপশনগুলো কি কি। প্রাপ্তি করছো, জামিউল করছো, পরপন, জাবের, ইফতেকার, তারপর শুভ করছো, ও তো ফাহিম করছো, নুভা করছো। বাকিরা একটু কাইন্ডলি কমেন্ট, আমাকে চ্যাটে মেসেজ পাঠাও পার্সোনালি। তারপর রাফসান করছো, পুলের প্রবলেম হয়েছে এই জন্য বলছি, মানে চ্যাটে মেসেজ পাঠানোর জন্য আনসারটা। পুল কেন কাজ করতেছে না? তারপর হচ্ছে ফাইজা করছো, মুগ্ধ করছো, মুফিদ করছো। হুম, আচ্ছা, প্রতীক। আচ্ছা, অনেকে করতেছো, ম্যাক্সিমাম করছো হয়েছে 3, সেকেন্ড যেটা করছো অনেকে 2, আর একজনে মনে হয় 1 করছো। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হইতেছে, আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু r/2। ঠিক আছে, ব্যাসার্ধের অর্ধেক হবে ফোকাস দূরত্ব। আবার তোমরা একটা ইকুয়েশন জানো হয়েছে, আমি শুধু বেসিকটা বলে যাই একটু তোমাদের রিক্যাপের জন্য। এখানে ইউ কি, ইউ হচ্ছে আমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর ভি লক্ষ্যবস্তুর দূরত্ব, আর হচ্ছে বি হইছে কি প্রতিবিম্ব বা ইমেজের যে ডিস্টেন্সটা হইছে ওইটা, আর এফ তো হইছে আমার ফোকাস দূরত্ব। আর এখানে হইছে এম ইজ ইকুয়াল টু কি বি বাই ইউ। এম হইছে এখানে কি বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। এখানে সেম ভি হইছে লক্ষ্য প্রতিবিম্ব বা ইমেজের দূরত্ব, আর ইউ হইছে কি আমার লক্ষ্যবস্তুর দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হইছে কি এম ইজ ইকুয়াল টু এল বাই এল বার। এখানে হইছে কি, এখানে হইছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য একটা, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য। এটা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে নাকি কতটুকু দৈর্ঘ্য হয়েছে আগের তুলনায়, এটার জন্য এই কোয়েশনটা। আচ্ছা, যদি আমারটা হচ্ছে অবতল যদি হয়, অবতল দর্পণ যদি হয়, তাহলে অবতল বা কনকেভ যদি হয় মিররটা, তাহলে ফোকাস হবে কত প্লাস। আর যদি উত্তল বা কনভেক্স যদি হয়, তাহলে এই ফোকাসটার মান হবে সবসময় কি মাইনাস। আবার তোমার যদি এই ইকুয়েশনে বের করার পরে যদি ভি যেটা আছে, এই ভিটা যদি প্লাস আসে, তাহলে প্রতিবিম্বটা হবে কি বাস্তব বা রিয়াল। আর যদি এই ভির মানটা যদি মাইনাস আসে, তাহলে এটা কি বের হবে অবাস্তব বা কি ভার্চুয়াল বের হবে। আচ্ছা, আবার যদি এখানে যদি ভি এবং ইউ এর মান বসানোর পরে এম যদি প্লাস আসে, তাহলে কি হবে ইমেজটা হবে কি সোজা। আবার যদি মাইনাস আসে, এখান থেকে এম এর মানটা যদি মাইনাস আসে, তাহলে এটা হয়ে যাবে কি উল্টো। আবার এখানে যদি এম এর মান যদি 1 থেকে বেশি আসে, এখানে এম যদি আমি কি অ্যাবসলিউট বের নেওয়ার পরে, তাহলে কি বের হবে বিবর্ধিত বের হবে। আবার যদি 1 থেকে কম আসে, তাহলে ছোট ফরবিত বা ডিমিনিশড। আর যদি এম এর মান যদি সমান হয়, তাহলে কি হবে 1 যদি হয় তাহলে সমান হয়ে যাবে। এইটা হইছে মানে তোমাদের যদি ক্যালকুলেশন হয়েছে এই চ্যাপ্টারে এই এই 4টা ইকুয়েশনের ভিতরে। কিন্তু সমস্যা হয়েছে কি এই প্লাস মাইনাসে, প্লাস কখন হলে কি এগুলা, বা এখানে এখানে মাইনাস
প্লাস মাইনাস এখানে প্রবলেম হইতে পারে। আচ্ছা, এ দেখো অনেক কি আছে, এখানে হয়েছে কি আর দেওয়া ছিল 40 সেন্টিমিটার, এবং তাইলে কি, এবং ইউ দেওয়া ছিল 10 সেন্টিমিটার, এবং তার যে বস্তু যেটা আছে এটা দৈর্ঘ্য ছিল কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি বের করবা, এফ ইজ উল্টা আর বাই টু, তুমি ফার্স্টে বের করলা, তারপর এখান থেকে এফ এর মানটা বের করলা, এফ এর মানটা বের করার পরে এখান থেকে এই ইকুয়েশন থেকে তারপর কি ইউ এর মান তুমি জানো, আবার আমি বলে দিচ্ছি অবতল, তাহলে এফ এর মান হবে প্লাস, তাহলে ভি এর মানটা তোমার কি বের হবে, এখানে মাইনাসে বের হবে। তো ভি এর মান যদি মাইনাস হয় আমরা জানি কি অবাস্তব হবে। এবং তারপর হচ্ছে তোমার কিসের জন্য এখন বিবর্ধিত নাকি সোজা, এটার জন্য তোমার আবার কি করা লাগবে, এই দেখো এখানে এই ইকুয়েশনে ভি আর ইউ এর মানটা বসানো লাগবে। এখন ভি এবং ইউ এটা বসানোর পরে এখানে এম এর মানটা কি আসছে, এর মানটা আসছে 2, এর মান যেহেতু পজিটিভ আসছে তাহলে এটা কি এই পজিটিভটা হবে সোজা, আর যেহেতু এম এর মান 1 থেকে বড় তাহলে এটা হবে কি ম্যাগনিফাইড বা বিবর্ধিত। তাহলে এটা আনসার হবে কি অবাস্তব এবং কি বিবর্ধিত। এবং আমি এখানে কি কি মান চাইছিলাম, বি হবে -20, এম হবে 2। হ্যাঁ ঠিক আছে, বি হবে ওখানে কত -20, এবং এম হবে কত 2। ওকে, এটা হচ্ছে এটা আনসার। এখন মনে করে এখানে তো এতগুলা প্যারামিটার বের করতে বলছি, তোমাকে নটরডেমে যখন আসবে এতগুলা বের করতে বলবে না, আমি তোমাদের সবগুলো একসাথে বের করতে বলছি, যাতে তোমরা সবগুলো একসাথে পারতেছো কিনা ওইটার জন্য। যেমন একটা বের করতে বলতে পারে, মানে ইজি, তুমি শুধু মাথা ঠান্ডা করে আনসার করলেই হয়েছে, আর কিছু না, মেন কথা হয়েছে এইটা। মনে করো তুমি কোয়েশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 95% কোয়েশন পারবা, পারার কথা, যারা এসএসসি অ্যাটলিস্ট ভালো করে পড়ছো তারা পারার কথা, বাকি সব লাখের উপরে। ওই যে বলছিলাম ফার্স্টের দিকে যে একটা পার্ট থাকে যে কোন বিভাগ থেকে কতজন, কোন জেলা থেকে এতজন, এটার জন্য আর কি। কি বেসিক ক্লিয়ার করব, মানে সমতল দেব মানে কোনটা, মানে অ্যাঙ্গেল যে হবে ওগুলা। ও আচ্ছা, আপতন কোন সময় প্রতিফলন কোন, ওইটা তো আসলে মানে এক্স প্রমাণ, এটা তো আসলে প্রমাণ আছে, এখন তো এটা বুঝাইতে হইলে প্রমাণ করা লাগবে, আর এটা তোমার আসবে না, এত প্যারা নেওয়ার দরকার নাই এটা নিয়ে। এটা হচ্ছে বইয়ে তো প্রমাণ দেওয়া আছে, ওইটা তোমার প্রমাণ অনুযায়ী বইয়ে দেখছি প্রমাণ দেওয়া আছে, এটা বোঝানোর জন্য। এটা তোমার এইচএসসি তো কোনো কাজে লাগবে না, কোনো জায়গায় লাগবে না, প্রমাণ তো আসে না। তোমার শুধু জানলেই হবে না, ড্রয়িং এগুলা কিছুই আসবে না। বললাম না তোমার 2 মার্কের কোয়েশ্চন দিবে। আর ড্রয়িং বলতে কি, ড্রয়িং তো আসার কথা না আসলে। ড্রয়িং আসলে কি তোমরা এসএসসি তে যে ড্রয়িং গুলা করছো ওইগুলাই, ফোকাসের ভিতরে থাকলে কি এগুলা ম্যাক্সিমাম টাইম আসে না আসলে। মানে তোমার আমার মেন কথা হচ্ছে তুমি এসএসসি তে যে প্রিপারেশন নিছো ওইটাই, এত ভয় পাওয়ার কিছু নাই যে এত কিছু আসবে। এসএসসির তে বাইরে কিছুই আসবে না, অনেকে আবার এক্সট্রা কিছু পড়ে, আসলে এত কিছু আসবে না। তুমি এসএসসি যেটা পড়ো, যেমন আমি যদি বলি ফিজিক্সের কথা, মনে করো আমার কালকে পরের দিন মনে করো এক্সাম নটরডেম কলেজে, আমি আজকে রাত্রে বাসে উঠছি 10টার সময়, পরের দিন সকালে ঢাকাতে 6টার সময় পৌঁছাইছি, আমি ফিজিক্স পড়ার টাইম পাই নাই। ঠিক আছে, আমি যেদিন এক্সাম ওই দিন হইছে মনে হয় আমাদের রমজানে হয়েছিল এক্সামটা, কয়টার সময়, সেহরির পরে 4টা 5টা থেকে, হ্যাঁ 5টা থেকে আমি হইছে ফিজিক্স পড়া স্টার্ট করছি, বইটা পড়া স্টার্ট করছি, মানে শুধু রিডিং করছি। আমি এসএসসির পরে একবার বই ধরিও নাই ফিজিক্স বই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যেদিন নটরডেমের এক্সাম, আমার এক্সাম ছিল মনে হয় আমার 10টার দিকে, আমি সকাল 4টা বা 5টা থেকে আমি ফিজিক্স পড়া স্টার্ট করছি। বুঝতে পারছো?
ওই যে বললাম তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তুমি একবার, আমি শুধু মানে ওই যে ছোট প্রশ্ন যেগুলো আসে বইয়ের মধ্যে বাংলা যেগুলো আছে, যে এটা কেন হয় বা এত ডিগ্রি কেন, এই ছোটগুলো কোয়েশ্চন আমি শুধু পড়ে গেছিলাম আর কি, বা সূত্রগুলো একটু দেখে গেছিলাম। ঠিক আছে। আর বায়োলজি অনেক বেশি পড়ছিলাম, গিয়ে দিকে বায়োলজি একটু আসে নাই কোয়েশ্চন। তখন তো অনেক খারাপ লাগছে, বায়োলজি আমি 4-5 দিন ধরে পড়ছি, বায়োলজি একটা কোয়েশ্চন আসে না। আচ্ছা, যদি আগেরটা যদি বুঝে থাকো তাইলে তোমরা হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে আসবে। তোমরা ম্যাথ থেকে মেইনলি কি দেখবা, জ্যামিতি আছে না, জ্যামিতি শর্ট কোয়েশ্চন গুলা ওইগুলা দেখবা। জ্যামিতি থেকে, উপপাদ্য থেকে এইটা এত গুণ এইটা অত গুণ এগুলা। বললাম না ম্যাথ অত বেশি আগে আসতো, আমাদের আগে অনেক বড় বড় ম্যাথ আসতো অনেক কিছু, কিন্তু আমাদের বা আগে আমাদের আগের যে এক্সাম ওদের থেকে কমে মানে ছোট ছোট কোয়েশ্চন দেওয়া স্টার্ট করছে। মানে আমাদের মানে নিটারের বইগুলো যদি দেখো তাহলে দেখবা অনেক বড় বড় কোয়েশ্চন আছে ওই জায়গায়। কিন্তু পরবর্তীতে যে কোয়েশ্চন গুলো আছে ওগুলাতে দেখবা কি অনেক ছোট ছোট। আচ্ছা, এখন কথা হয়েছে কি, এইটাতে যে মানে এই কোয়েশ্চনটা আনসার করো তোমরা আমাকে মেসেজ আনসার করবা, সেটা যেহেতু পুল আছে প্রবলেম করতেছে। এখানে দেখো ফার্স্টে ইংলিশ দেওয়া আছে, তারপর ইংরেজি দেওয়া আছে, তারপর ট্রান্সলেট করা আছে। এক্সট্রিমলি ডিমিনিশড স্ট্রেট ভার্চুয়াল, আর 2 নাম্বার যেটা আছে এটা ইংলিশটা এখানে দেওয়া আছে, আর বাংলাটা এখানে আমি ট্রান্সলেট করে দিছি, জায়গা হবে না নিচে এই জন্য। ঠিক আছে, যারা বাংলা ভার্সন 2 নাম্বার অপশনটা এখান থেকে দেখতে পারো। 3 নাম্বারটাও তো এখান থেকে ম্যাগনিফাইড ইনভার্টেড সেমই, এই জন্য 3 নাম্বারটা আমি আর ট্রান্সলেট করি নাই। আর 4 নাম্বার তো নো আনসার। ঠিক আছে, এটা তোমরা একটু আনসার করো। আনসার করে তোমরা আমাকে হচ্ছে ভি এর মানটা বলবা কি আসে। অপশন তো বলবাই, সাথে হচ্ছে ভি এর মান তোমাদের কি আসে ওইটা বলবা। শুধু অপশন বললে হবে না। রাফি, মুবাশশির, ফাহিম, তোমরা শুধু অপশন বলছো, অপশন বললে হবে না। মুবাশশির এখন ভি এর মানটা বলছো। আচ্ছা, হ্যাঁ তোমরা বলতে থাকো, আমি চ্যাট দেখতেছি। ভাইয়া উপরে যে বাংলাটা লিখছেন এটা তো 2 নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, 2 নাম্বারের জন্য। আচ্ছা, একজন লিখছে হচ্ছে লিভ নিবা, কেন?
আচ্ছা, একজনে লিখছো ম্যাথ এরর আসে, আর একজনে লিখছো আনডিফাইন্ড। আচ্ছা, ওকে, অনেকে আনসার করছো। এটা আসলে আনসার হবে হচ্ছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা মনে হয় 2 থেকে 3 জনে বলছো, বাকি আর কারোরটাই হয় নাই। ঠিক আছে, এখন দেখো কিভাবে আসছে এটা। ফার্স্টে তো আমার কি দেবো এখানে, তোমরা একটু এখন চ্যাট চ্যাটে লেখা বন্ধ করে আমি বলতেছি, ব্যাখ্যা করতেছি। আচ্ছা, ফার্স্টে এখানে বলছে কনকেভ, মানে আমার যে এফ এর ভ্যালুটা আমার প্লাসে আসবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি r/2 আসলো। তারপর ইউ কত দেবো আমার, ফোকাসে যদি রাখা হয় তাহলে ইউ কত 6 সেন্টিমিটার, যদি আমি ফোকাসে রাখতেছি। তাহলে আমরা জানি কত 1/u প্লাস 1/b সমান সমান কি 1/f। তাহলে এখানে কি আসবে, 1/b সমান আসবে 0। তাহলে আমরা জানি কি, এখন যদি আমি এটাকে বলি ভি, মানে এটাকে ইনভার্স করে দিই, লবকে হরে হরকে লবে যদি নেই তাহলে আসবে 1/0। তো কোনো কিছু যদি আমরা 0 দ্বারা ভাগ করি, ডিভাইড করি, তাহলে আসবে কি, ইনফিনিট ভ্যালু আসবে। ম্যাথের ম্যাথের ঠিক আছে, মেথড আসবে না, এটাকে এরর বলবা না, এটাকে ইনফিনিট বলবা সবসময়, মানে অসীমের দিকে যাবে ভ্যালুটা। কি আসবে আমরা জানি না। আচ্ছা, এখন আসছে কি, ভি ইজ ইকুয়াল টু কি আসলো, ইনফাইনাইট আসলো। ঠিক আছে, আচ্ছা, ভি, দেখো এখানে বি এর মানটা কি আসছে, প্লাস আসছে, প্লাস ইনফাইনাইট আসছে। তার মানে আমরা জানি কি ভি এর মান যদি প্লাস আসে তাহলে এটা কি আসবে, বাস্তব আসবে। রিয়াল প্রতিম্বটা কি আসবে, রিয়াল অথবা কি বাস্তব। আচ্ছা, এখন দেখো কাহিনী কি হইছে, এখানে কি আসবে দেখো, ইউ এর মান তো যাই থাকুক, ভি এর মান কি এখানে ইনফাইনাইট, তাহলে এম এর মান কি আসলো, মাইনাস ইনফিনিটি। তাহলে এম এর মান যদি মাইনাস ইনফিনিটি হয়, এম এর মান যদি মাইনাস হয়, আমরা জানি কি উল্টো হবে। ঠিক আছে, আচ্ছা, উল্টো হইলো। আবার আমরা জানি কি, এটা যদি আমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দেই তাহলে এখানে প্লাস মাইনাস কোনো বিষয় না, হয়ে গেলো ইনফিনিটি। এই যে আমার যে বিবর্ধনের মানটা হয়ে গেল ইনফিনিটি। তাহলে কি ইনফিনিটি মানে কি অনেক বেশি, এক থেকে অনেক অনেক বেশি, তাহলে কি অত্যন্ত বিবর্ধিত। এটাই তো আমি দিছিলাম মনে হয়, এক্সট্রিমলি অত্যন্ত বিবর্ধিত উল্টো বাস্তব, হ্যাঁ। কারণ এটা তো ক্যালকুলেশনের মাধ্যমে আসছে। একজনে কি কোয়েশ্চেন করছো, আহ আচ্ছা, রাফি বলছো কি আনরিয়েল এন্ড স্ট্রেট অত হয়, এটা ব্যাখ্যা করো, বুঝাইতে চাইছো কি। স্যার এটা তো বাস্তব উল্টো আবার অবাস্তব সোজা দুই রকম প্রতিবিম্ব আসলে সৃষ্টি করে ফোকাসে রাখলে। ফোকাসে রাখলে কি 2 রকম আসে। স্যার ওই আলোক রশ্মি অনুসারে তো উল্টো বাস্তব আবার সোজা অবাস্তব এরকম আসে। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি তাইলে। আচ্ছা, আমি ওইদিকে আর তো ডিপে যাইনি। আচ্ছা, যদি তাহলে দুইটা যদি আনসার হয় তাহলে দুইটা আনসার হবে, সমস্যা নাই। ফিজিক্স মানলেই হয়েছে, মেন কথা হয়েছে এটা। আচ্ছা, এখানে দেখো আমরা এখন অর্ধায়ুতে চলে যাই। অর্ধায়ু কোয়েশন ইজি।
এখানে বলছে কি হাফ লাইফ হইছে একটা 25 দিন, ঠিক আছে। বলছে 800টি পরমাণু আছে, 50টি পরমাণুতে পরিবর্তন হতে তার কতদিন লাগবে? তোমরা চেটে আনসার করতে থাকো। জাবের করছো, প্রতীক করছো, শুভ করছো, তৃষা করছো। উম, তারপর হচ্ছে আচ্ছা অনেকেই করছো। আমি আনসারটা বলি। ম্যাক্সিমাম হচ্ছে 3-4-এর মধ্যে আসো, বুঝতে পারছো? এখানে বলছে প্রথম একটার মধ্যে 800টা পরমাণু আছে, ঠিক আছে, এবং তার অর্ধা হচ্ছে 25 দিন। অর্ধায়ু কনসেপ্টটা কি? তার মধ্যে অর্ধায়ু বলতে কি, তার মধ্যে যত একটা জিনিসের মধ্যে যতগুলো পরমাণু আছে তার অর্ধেক হইতে কতদিন লাগবে। মেন কথা হচ্ছে এটা হচ্ছে অর্ধায়ু। ফার্স্টে দেখো, ফার্স্টে কত ছিল? 800টা ছিল পরমাণু। 800টা যখন পরমাণু ছিল, তার অর্ধেক পরমাণু হইতে হবে 400। এইটা হইতে লাগবে 25 দিন। এখন বর্তমানে কতটা আছে পরমাণু? 400। এই 400-র অর্ধেক হইছে 200 পরমাণু। এই 400-র অর্ধেক হইতেই লাগবে আরো 25 দিন। মানে মোট পরমাণু হইতে তার অর্ধেক পরমাণু হইতে কতটুকু কতদিন লাগবে ওইটা হচ্ছে অর্ধেক। অর্ধেক সবসময় সেমই থাকবে। এখন দেখো কি হয়েছে, 200 থেকে 100 তে যখন কনভার্ট হবে, অর্ধেকে পরিণত হবে, তখন লাগবে আরো 25 দিন। আবার যখন 100 থেকে যখন 50-এ যাবে, তারও 100-র অর্ধেক হবে, তখন লাগবে আরো 25 দিন। তাহলে কতদিন লাগবে দেখো, 4-25-100। তার মানে হচ্ছে 800টি পরমাণু হইতে 50টা পরমাণুতে কনভার্ট হইতে লাগবে হচ্ছে কতদিন? 100 দিন লাগবে, ঠিক আছে। তখন তোমার মেন কনসেপ্ট হচ্ছে কি, অর্ডার সময় সেম থাকবে, মানে কি, মনে করো ওই যে যা বললাম আর কি, 400, তোমার কাছে এখন পরমাণু কয়টা আছে? 400। তার অর্ধেক হইতে তার অর্ধেক জন হবে তখন ওই 200। এই অর্ধেক হইতে টাইম লাগবে 25 দিন, যেহেতু অর্ধেক 25 দিন। এখন তুমি চিন্তা করো, তোমার কাছে এখন আছে 200টা পরমাণু, তার অর্ধেক হয়েছে 100। এই 100-তে কনভার্ট হইতে লাগবে আরো 25 দিন, ঠিক আছে। মানে সবসময় অর্ধেক হইতে থাকবে এবং অর্ধেকও তার সমান লাগবে। আচ্ছা, তোমার মনে করবা কারণ আমি তো সবগুলো এখানে ইংলিশে টাইমে টার্ম তো সব ইংলিশেই দিলাম, 25, 50। তাহলে এটা আমি বাংলাতে কেন দিব? আমি অপশনে দিলাম ইংলিশে।
প্রাপ্তি কি কোয়েশ্চন বলো? ভাইয়া এখানে বলা আছে যে তেজস্ক্রিয়তার কারণে সরাসরি ভরের পরিবর্তন হয় না, কিন্তু আমরা জানি যে আমাদের মৌলের তেজস্ক্রিয় বিকিরণটা হচ্ছে নিউক্লিয়াস থেকে হয়। এখন হুম হচ্ছে নিউক্লিয়াসের বিকিরণের মাধ্যমে যেহেতু হয়, আবার কোনো মৌলের ভরটা হচ্ছে মেইন ভরটা নিউক্লিয়াসের মধ্যেই থাকে, প্রোটন নিউট্রনের মধ্যে। তো তাহলে বিকিরণ হওয়ার মাধ্যমে তো নিউক্লিয়াস ক্ষয় হয়, তো সেখানে ভরের পরিবর্তন হওয়ার কথা না? ভরের পরিবর্তন হবে তো, এক্সট্রা একটা মূল্য বের হয়ে যাবে না? বাট ভাইয়া বইয়ে তো লেখা আছে যে তেজস্ক্রিয়তার কারণে সরাসরি ভরের পরিবর্তন হয় না। সরাসরি বলতে এখানে কি বুঝাইতে চাইছে ওইটাই হচ্ছে মেইন কথা। কারণ তেজস্ক্রিয়তার কারণে যখন একটা যখন একটাকে অ্যাটাক করবে তখন তো বের হয়ে যাবে না, আলফা কণা বা বিটা কণা তো বের হয়ে যাবে। তার নিউক্লিয়ার রিয়েকশনের ক্ষেত্রে তো এখানে ল্যাপটনের পরিমাণগুলো স্থির থাকে, আর যে কারণে মানে ভরের খুব বেশি তারতম্য ঘটে না। আচ্ছা হ্যাঁ, এত বেশি তারতম্য হবে না কিন্তু পরিবর্তন হবে। জি স্যার। স্যার এখানে ওই ল্যাপটনের যে তারতম্যটা হয় না, এবং যে কারণে মানে মানে নিউট্রিনো রশ্মিগুলো বাইর হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলছে আর কি, হালকা পরিবর্তন হতে, এই জন্য মনে হয় বলছে যে পরিবর্তন হবে না। তো পরিবর্তন হালকা পরিমাণ হবে, যেমন আলফা বিটা এগুলোর তো ভর এত বেশি না। আচ্ছা। স্যার আসলে যেটুকু ভরে পরিবর্তন হয় ওটা হচ্ছে ল্যাপটনের ভর থেকে মানে সরি ল্যাপটন না, মানে অ্যান্টি নিউট্রিনোর ভর থেকেও আরো কম, বা নিউট্রিনোর ভর থেকে, তো যেটা নাই ধরা যায়। হ্যাঁ ওইটার জন্যই লিখছে। আচ্ছা, দেখো তো এইটা পারো কিনা। এখানে সবগুলো ইংলিশেই দিও তোমরা। ও আচ্ছা, এখানে কতটুকু হবে লেখছে, 32 দিন পর কতটুকু থাকবে আর কি। 8 দিন হচ্ছে তার অর্ধায়ু, 32 দিন পর তার কতটুকু থাকবে। তোমরা কি চ্যাট জিপিটি ইউজ করতে পারো? তাহলে চ্যাট জিপিটি ইউজ করতে পারলে তো যেগুলো প্রবলেম তুমি চ্যাট জিপিটি বললেই দেখবা ও বলে দিতেছে, মানে অ্যাটলিস্ট ফিজিক্স ও রাইট বলবে। স্যার ওখানে তথ্য অনেক কম। ওই বায়োলজি এসএসসির যে অবজেক্টিভ আসছিল ওইখানে একটা আমরা মানে কনফিউশনে ছিলাম, মানে অনেকগুলা আনসার পেপারে ওইটা ভুলে ছিল। তো আমরা চ্যাট জিপিটি দিছি যে কোনটা সি4 উদ্ভিদ, যতটা অপশন আছে প্রত্যেকটারে সে বলছে সি4 উদ্ভিদ, কিন্তু এখানে একটা সি4 আর সব সি3, না না, মানে এটা অনেক সময় ভুল দেয়। না, ভুল সবসময় দেয় না। যেমন আমরা তো কম্পিউটার সায়েন্সে পড়ি, যেমন অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে দেয় না আর কি। 99% আমি রাইট পাইছি। আমি যখন কোনো প্রবলেমে পড়ি তখন আমি সার্চ করি, এভরিথিং আমাকে দিয়ে দেয়। যেমন ফিজিক্সে ও তো আসলে নেট থেকে সার্চ করে দেয়। যেমন ও যেটা বলছে যে তেজ কথা চেঞ্জ হয় কি হয় না, তুমি যদি এটা ইংলিশে সার্চ করো, যদি ইংলিশে সার্চ করো তাহলে মানে ম্যাক্সিমাম অ্যাকুরেট পাবা। আর কথা তো কিছু কিছু ক্ষেত্রে ভুল ঠিক আছে দেয়। তুমি যেগুলো বাংলাতে সেগুলো যদি ইংলিশে ট্রান্সলেট করে কোয়েশ্চন করো ওকে, ও বলে দিবে যে তেজস্ক্রিয়তার ওই যে কোয়েশ্চনটা করছে যে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে আসলে কি বোর্ড চেঞ্জ হয়, তুমি জানতে চাও কতটুকু চেঞ্জ হয় বা কিভাবে চেঞ্জ হয়, ও ব্যাখ্যা করতে পারবে। কিন্তু রিয়াকশন যেগুলো আছে ওগুলো ম্যাক্সিমাম টাইমে এত দেখাইতে পারে না। স্যার চ্যাট জিপিটির ক্ষেত্রে প্রায় 70% অ্যান্সার কারেক্ট হয়। আর স্যার এখানে মাত্র আপনি যদি কোনো একটা তথ্যমূলক প্রশ্ন করেন তাহলে ওইটাই শুধু 100% অ্যাকুরেট দিতে পারবে স্যার, কিন্তু হ্যাঁ কোনো হ্যাঁ গণিতে কোনো প্রশ্ন দিলে ও এটা পারে না। হ্যাঁ হ্যাঁ, স্যার ওইটা যেমন ওই স্যার ম্যাথ অলিম্পিয়াডের একটা কোশ্চেন দিয়েছিলাম, মানে স্যার ম্যাথ অলিম্পিয়াডে যতগুলো কোশ্চেন দিয়েছে ওরা ও একটার অ্যান্সারও হয় না। না, ওইটা ওগুলা পারবে না।
কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তো মনে করো মানে আমাদের কম্পিউটার সায়েন্সের সবগুলা তো ম্যাটেরিয়াল যেগুলো আছে সব নেটে আছে, অনেকগুলো আছে, মানে সবকিছু বলতে গেলে নেটেই আছে। এই জন্য আমাদের ক্ষেত্রে ইজিলি মানে বিশেষ করে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ম্যাক্সিমামই দেখছি ও কারেক্ট দিতে পারে থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো। বা আমি যদি বলি এই কোডটা লিখে দাও, আমাকে কোড 200 লাইন 300 লাইন লিখে দেবে। আচ্ছা আমরা এখানে যাই। এখানে বলছে 200 গ্রাম থেকে 32 দিন পর কত দূরে থাকবে। 200 গ্রাম, তারপর থাকবে 100 গ্রাম, তারপর ধরলাম 50, তারপর 25, 12। ওকে, এখান থেকে এখানে আসতে লাগবে 8 দিন, এখান থেকে এখানে আসতে লাগবে 8 দিন, এখান থেকে এখানে আসতে লাগবে কত 8 দিন, ওখান থেকে 12.5, এখান থেকে এখানে আনতে লাগবে কতদিন 8 দিন, কতদিন হইলো তাইলে 12.5। আচ্ছা এটা আনসার 12.5 হওয়ার কথা না? বই অনুযায়ী তো এটা 4 না নম্বর হওয়ার স্যার, কথা। না ওইটা কি ওই স্যার, ইকুয়েশন এখানে তো অনুযায়ী, এই 200 ইকুয়েশন গ্রাম অনুযায়ী? থাকবে। নো অ্যান্সার হওয়ার কথা আমাদের বই অনুযায়ী। আচ্ছা ওইটা স্যার, তুমি এখানে 200 গ্রামই অবশিষ্ট থাকবে। কেন? ওই যে ভাইয়া আগের ও কনসেপ্টটা আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পেলিং কারণে আগে ঘরে যা বললেন ওইটাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা হয়তো আমি চিন্তাই করি নাই। আর এই ইকুয়েশন কি তোমাদের বইয়ে আছে? জি না ভাই, না এটা না। আহ, ও আচ্ছা, এই ইকুয়েশন নাই। এই ইকুয়েশন দিয়ে আচ্ছা তাইলে ওই ইকুয়েশন তাইলে এখানে কাজ করবে না। তোমাদের তোমাদের কি বইয়ে ওই যে বললাম এরকম কি তোমরা অবজেক্টিভ পড়ছো সেম, যে এরকম 200 গ্রাম এরকম কি অবজেক্টিভ মানে সলভ করছো? হ্যাঁ ভাইয়া করছি। উদাহরণেই জি আছে। স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তোমাদের দিয়ে কনসেপচুয়াল দিয়ে দিছে, বুঝতে পারছি। কিন্তু আমরা যখন করছিলাম তখন তো আমাদের অন্যরকম ম্যাথ ছিল মনে হয়। আচ্ছা স্যার, এখানে যদি বলা হতো যে কত গ্রাম আয়োডিন 131 গ্রাম অবশিষ্ট থাকতো, তাহলে গিয়ে 12.5 মানে এটা অ্যান্সার হতো। কিন্তু স্যার এখানে তো বলেন দিয়ে নেই যে আয়োডিন 131 কত, মানে কতটুকু অবশিষ্ট আছে। বুঝতে পারছি, মানে আমি ওই কথা চিন্তা করেই দিছি, কিন্তু তোমাদের থিওরিটিক্যালি অন্যভাবে লেখা, ওই জন্য বুঝতে পারছি। আচ্ছা এখানে যে এই চ্যাপ্টার যেগুলো আছে এখানে আসলে অনেক অবজেক্টিভ। মেইনলি ইম্পর্টেন্ট যদি বলি তাহলে ওই যে ট্রানজিস্টরের অংশটা, তারপর ডায়োড, ঠিক আছে। এই যেখানে আসছে ডায়োডের ক্ষেত্রে কি আসে, এই ইনপুটটা যখন আসবে, এইটা তো সবাই বুঝতে পারছে এটা কিভাবে অর্ধেক হইছে নাকি? জি ভাই। আচ্ছা কারো প্রবলেম থেকে বইলো আর কি। এখানে মানে এখানে ফুল সাইকেল, এখানে হাফ সাইকেল কিভাবে আসলো? ডায়োড কিভাবে কাজ করে, ডায়োড কিভাবে সুইচ, ডায়োড কি সুইচ হিসেবে কাজ করে কিনা, ও ট্রানজিস্টর এখানে বলা আছে। তারপর হচ্ছে আচ্ছা এখানে হইছে বাকিগুলো এত ইম্পর্টেন্ট মানে এবার রিডিং দিয়ে পড়বা, কি যা এসএসসি তে যা পড়ছো তাই। অবজেক্টিভ আসলে আসতে পারে, না আসার সম্ভাবনা বেশি। তারপর এগুলা শর্ট ফর্ম যেগুলো আছে, শর্ট ফর্মের ফুল ফর্ম কি হবে এগুলা নিচে, আর এইগুলা টেলিফোন এগুলা তো আছেই। তারপর হচ্ছে এখানে ডায়োড, ডায়োড কিভাবে কাজ করে বললাম। তারপর হচ্ছে এই সেমি কন্ডাক্টর, কোনগুলা পি টাইপ কোনগুলা এন টাইপ সেমি কন্ডাক্টর। তারপর হচ্ছে অ্যানালগ ডিজিটাল মানে পার্থক্য কি। তারপর যে এখানে ট্রানজিস্টর তো আবার আসছে। তারপর এখান থেকে আর এত কিছু লাগবে না, আর অধ্যায়ের অঙ্ক তো দেখবাই। আর এখান থেকে ইকুয়েশন গুলো দেখতে পারো। এখান থেকে আসলে আসার কথা না, মানে এই চ্যাপ্টার থেকে আর কি। যদি মানে একবার পরে রাখলা আর কি। ধর এখান থেকে আমি যেটা দিছিলাম যে কার্বন 14 অস্থিতিশীল বা তেজস্ক্রিয়। আচ্ছা
এই অংশ থেকে এইটুকুই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা